বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সমর যোদ্ধা, স্বাধীন গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বনপাড়া পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই দোয়া ও মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বনপাড়া পৌর বিএনপি সম্মানিত সদস্য সচিব সর্দার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপস্থিত যুগ্ম আহ্বায়ক প্রিয় বড় ভাই গাজী মোহাম্মদ খলিলুর রহমান, উপস্থিত সাবেক পৌর বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন, বিভিন্ন পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সভাপতি বৃন্দ, সম্মানিত সাধারণ সম্পাদক বৃন্দ, বিএনপির বিভিন্ন ইউনিটের বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের জিয়া প্রেমী, জিয়ার সৈনিক, প্রিয় ভাই বোনেরা, উপস্থিত সাংবাদিক বৃন্দ, শিক্ষক মন্ডলী সহ সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। এখানে দাঁড়িয়ে কথা বলার মতো আসলে যে বিষয়বস্তুগুলো ছিলেন ইতিপূর্বের বক্তারা সুন্দরভাবে সেই বক্তব্য উপস্থাপন করেছেন। আজকের এই অনুষ্ঠানের সবচাইতে আকর্ষণীয় দিক ছিল আমাদের পৌর বিএনপির সম্মানিত অভিভাবক, আমাদের পৌর বিএনপির নয়নের মণি, আমাদের প্রিয় নেতা অধ্যাপক এম লুৎফর রহমান। আজকের এই অনুষ্ঠানে যদি উপস্থিত থাকতে পারতেন তাহলে আমাদের এই অনুষ্ঠানটা পরিপূর্ণ হতো। তার অবর্তমানে আপনারা যারা পৌর বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন থেকে সকলেই এখানে উপস্থিত হয়ে আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন, পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দদের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, 1936 সালে বগুড়ার বাগমারি গ্রামে জন্ম হয়েছিল এক রাখাল রাজার, যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের গণতন্ত্রের সূচনা হয়েছিল। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন উচ্চ শিক্ষিত এবং অত্যন্ত স্মার্ট মেধাবী একজন ছাত্র ছিলেন। 1955 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পূর্ব পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লেফটেন্যান্ট হিসেবে প্রথমে যোগদান করেন। তিনি তার চাকরিকালীন সময়ে দেশপ্রেম এবং দেশপ্রেমের দেশের মানুষের জন্য তিনি তার চাকরি জীবনের যে চিন্তা চেতনা যে বীজ বপন করেছিলেন, তার ধারাবাহিকতায় আমরা দেখেছি যে 1969-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, এইগুলো একটা দলের পুঁজি করে এতদিন ব্যবসা করেছে। আমাদের প্রাণপ্রিয় নেতা এই আন্দোলনগুলোকে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান থাকা সত্ত্বেও আমাদের প্রাণপ্রিয় নেতা এগুলো নিয়ে দেশের রাষ্ট্রীয় কোনো রাজনীতি করেন নাই। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, সেই সময় দেখা যায় এক বাংলাদেশের কথিত একজন ব্যক্তি তিনি কি করলেন, একটা নাটক সেজে গ্রেপ্তারের ভান করে তিনি পশ্চিম পাকিস্তানে চলে গেলেন। দেশের মানুষকে অসহায় করে, দেশের মানুষকে নেতৃত্বহীন করে উনি চলে গেলেন আরামের বসে এবং তার পরিবারকে তাই পশ্চিম পাকিস্তানের মিলিটারির জিম্মায় দিয়ে তাদের ভাতার ব্যবস্থা করে চলে গেলেন। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চেয়েছিলেন এদেশের মানুষের মুক্তি। 25শে মার্চ 1971 যখন দেশের বর্বরতা শুরু হলো, সেই সময় মানুষ নেতৃত্ব খুঁজছিল। সেই সময়ের আলোর বত্তিকা নিয়ে এই বাংলার মানুষের সামনে হাজির হয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের আদর্শের ধারক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতা চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে এদেশের আপামর জনগণ তারা অস্ত্র হাতে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নেমে পড়েছিল। তিনি একমাত্র ব্যক্তি, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রনায়ক, একমাত্র প্রেসিডেন্ট বাংলাদেশের, যিনি সরাসরি মুক্তিযুদ্ধে সমন্বয়ক হিসেবে সরাসরি উনি যুদ্ধ করেছেন। এরকম কোন ব্যক্তি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হতে পারেন, একমাত্রই হতে পেরেছিলেন শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান। আপনারা জানেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের এক বিশাল বাহিনী, বিশাল অর্গানাইজেশন তৈরি করেছিল। তারা বাকশাল কায়েম করেছিল, তারা নিজস্ব বাহিনী তৈরি করেছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে লুটপাট করে, লুটতরাজ করে, মানুষকে হত্যা করে, মুক্তিযোদ্ধাদের হত্যা করে তারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। 72 থেকে 75 শাসনামল বাংলাদেশের ইতিহাসে 74 দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছিল সেই এক নেতার অপরিণাম দূরদর্শিতার কারণে। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট এদেশের পট পরিবর্তনের পরে খন্দকার মুশতাক হোসেন যখন এই ক্ষমতা গ্রহণ করেন, পরবর্তী একটা পাল্টা রেভলিউশনের মাধ্যমে সেই সময় ওনার খালেদ মোশাররফের নেতৃত্বে একটা পাল্টা অভ্যুত্থান ঘটে। সেখান থেকে 15ই আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত তিনি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে খালেদ মোশাররফ এদেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্র ক্ষমতায় আসে একটা অবৈধ পন্থায়। সেখান থেকে এই মানুষগুলো চেয়েছিল, বাংলার মানুষ চেয়েছিল দেশের মানুষের মুক্তি, বাংলার মানুষ চেয়েছিল দেশের একজন উদার গণতান্ত্রিক নেতার একজন নেতৃত্ব চেয়েছিল। তারই ধারাবাহিকতায় 7ই নভেম্বর 1975 সালে এই দেশের সিপাহী বিপ্লব জনতা মাধ্যমে এক বিপ্লব সৃষ্টি হয়েছিল। আমাদের জন্ম হয় নাই, সেই সিপাহী বিপ্লব কেমন ছিল, সেই সিপাহী বিপ্লবের আকার কেমন ছিল, জনগণের পার্টিসিপেশন কেমন ছিল সেটা আমরা জানতাম না। কিন্তু আমরা 5ই আগস্টের সেই জনগণের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তা অনুমান করতে পারি। সেই সময় 7ই নভেম্বর বাংলার রাজপথে এই যে আমরা যেটা দেখেছি, সেনাবাহিনী, পুলিশ, জনগণ ঐক্যবদ্ধভাবে সেখান থেকে সেই কারাগার, সামরিক কারাগার থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের মানুষ মুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় আনে। যারা বাকশাল কায়েম করেছিল তারা টিকতে পারে নাই, যারা রক্ষী বাহিনী তৈরি করেছিল তারা টিকতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় বসেই প্রথমে উনি চিন্তা করলেন এটা একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যক্তি যে সংবিধানের 72 যে সংবিধান ছিল সেই সংবিধানের প্রথম তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান করেছিলেন। তিনি চেয়েছিলেন মানুষের মুক্তি, এই জন্য সমাজতন্ত্রের পরিবর্তে অর্থনৈতিক এবং সমাজতন্ত্র মুক্তি হিসেবে তিনি তার এই সংবিধানের 5ম সংশোধনের মাধ্যমে সমাজতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন। কেন মুক্তি চেয়েছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানতেন এদেশের সাধারণ জনগণের ভাগ্য উন্নয়ন না হলে, সাধারণ জনগণের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন না হলে এই রাষ্ট্র ভেঙে পড়বে, দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে। এই জন্য তিনি প্রথম গুরুত্ব দিয়েছিলেন কৃষি খাতের উপরে। এই জন্যই তিনি খাল কেটেছিলেন, এই জন্য তিনি কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি জনগণের দ্বার প্রান্ত থেকে রাজনীতি করার চেষ্টা করেছিলেন। তিনি দেখেছিলেন বাকশাল কায়েম করে দেশের অন্ধকার রাজনীতি নেমে এসেছিল, সেখান থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা করে 1978 সালে তিনি নির্বাচনের ব্যবস্থা করেন। সেই নির্বাচনে আমাদের 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে তিনি নির্বাচনে করে সেই জনগণের আস্থা অর্জন করে তিনি 300 আসনের মধ্যে 260 আসন প্রাপ্ত হয়ে একটা জনপ্রিয় দল হিসেবে ক্ষমতায় আসে। পরবর্তী সময় এগুলো আপনাদের জানা আছে, আপনারা জানেন যে দেশের ইতিহাস মানুষকে তিনি একজন ইসলামিক, তিনি শাক প্রতিষ্ঠা করেছিলেন। এই দক্ষিণ এশিয়া মহাদেশে রাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক তৈরি করার জন্য তিনি শাক প্রতিষ্ঠা করেছিলেন, তিনি ওআইসি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি বাঙালিদের হজ করার জন্য সৌদি আরবের তৎকালীন বাসের সাথে চুক্তি করেছিলেন, যার মাধ্যমে দেশের মানুষ আরামে আয়েসে এবং অত্যন্ত সরকারি সুবিধায় এই হজ পালন করতে পারতেন। এগুলি আমাদের নেতার আদর্শ। আমরা 1978 সাল 80 সালের পরবর্তীতে জন্মগ্রহণ করেছি। আমরা এইগুলো বই কলমে পড়ে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শকে আমরা পড়ে বুঝে ধারণ করে তাকে আমাদের প্রাণপ্রিয় নেতা হিসেবে মেনে আমরা এই জাতীয়তাবাদী আদর্শ আমাদের বুকের মধ্যে ধারণ করি। আমাদের কষ্টের জায়গা আজকে দেখেন, এই দল আমরা অমুক ভাই তমুক ভাই বলি, অমুক নেতা তমুক নেতা বলি। একবার ভাবুন, আমাদের নেতা একটা। আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কোনো রাজনীতি করি তাহলে আমাদের নেতা একটাই।
আমাদের নেতা অনলি অ্যান্ড ওয়ান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা যদি তার আদর্শ ধারণ করি এবং আমাদের যে নেতৃবৃন্দর যে আসন বিন্যাস রয়েছে, আমাদের নেতৃবৃন্দর যে পরিচয় রয়েছে, সিনিয়র রাজনীতিবিদ রয়েছে, তাদেরকে যদি আমরা মেনে চলি, তাদের কথিত পথে যদি আমরা চলি, তাহলে আমাদের মধ্যে বিভাজন হওয়ার আর কোনো সুযোগ নেই। এই দেশের মুক্তিযুদ্ধের 7 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি মনে করি কিছু কিছু পৌর বিএনপির নেতৃবৃন্দ, আমি এটুকু খেয়াল করছি, এটুকু দেখছি যে পৌর বিএনপির একটা অংশ বাংলাদেশের এই রাজনীতি বিএনপির নাম ব্যবহার করে তার প্রধান নেতৃত্বকে অস্বীকার করে তার একটা পাল্টা একটা নেতৃত্ব তৈরি করার চেষ্টা করছে। এরা কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে। এই বনপাড়ায় রাজনীতি করতে হলে লুৎফর রহমানের নেতৃত্বে রাজনীতি করতে হবে। অন্য কোন নেতার ডাক আমরা এখানে গ্রহণ করব না, তাকে মানবো না। অবশ্যই আমার নেতার ছায়া চলে এসে এবং আমার নেতার যে আদর্শের ধারক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শের ধারক, সেই জাতীয়তাবাদী দলের আন্ডারে এসে তাকে রাজনীতি করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। প্রয়োজন হলে আগামী দিনে আমাদের নির্বাচনের যে যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধ করার জন্য আমাদের নেতার নেতৃত্বে আমরা বনপাড়া পৌর বিএনপির বিভিন্ন ইউনিট, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিদের সকল সম্মানিত গুণী ব্যক্তি আছে, শিক্ষক আছে, ডাক্তার আছে, উকিল আছে, চিকিৎসক আছে, ব্যবসায়ী আছে, ঠিকাদার আছে, যে কোনো ইউনিট আছে, একটা সুন্দর কারিকুলাম করে আমরা এই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করব। আপনারা দেখেছেন রাজশাহী গতকালকে জনসমাবেশ হয়েছে। সেই জনসমাবেশে আমাদের এক সহযোদ্ধা রাজনৈতিক দলের গ্রুপেরা তারা আমাদের সাথে কিভাবে কি ভাষায় কথা বলেছে, এটা আমাদের মনে রাখা উচিত। রাজনীতির দিন আগের মতো নেই, রাজনীতির দিন চেঞ্জ হয়েছে। আগামী দিনে রাজনীতি করতে হলে লুৎফর রহমানের নেতৃত্বে রাজনীতি করতে হবে। প্রয়োজনে এই বনপাড়াতে এলফোর্স গঠন করা হবে। আপনারা একমত কিনা? লুৎফর ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করতে হবে, সকলে একযোগে আসতে হবে এবং আমরা ভালো কাজ, এই যে ভালো কাজ কি, ভালো কাজটা হচ্ছে আমরা এখানে শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের সাথে আমাদের একটা কাজ করতে হবে এবং শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন সামাজিক ব্যক্তি একটা ভালো কাজের মাধ্যমে জনগণের ভোটের প্রার্থনা করতে হবে, ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। ওয়ার্ডে ওয়ার্ডে 12টা ওয়ার্ড আছে, ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কর্মসম্পাদন করতে হবে। জিয়া সৈনিককে একত্রিত করতে হবে, তাদের পক্ষে কাজ করতে হবে। মেন কথা হচ্ছে এটা। আর আদর্শের ধারক বলতে কি, আমাদের জিয়া সৈনিক যদি আমরা মনে করি, আমরা অবশ্যই ধানের শীষের লোক, এর বিকল্প কোনো চিন্তা নেই, দেওয়ার কোনো জায়গা নেই। আমরা মনে করি আগামী দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ধারণ করে লালন করে আমরা আগামী দিনে পথে ধাবিত হব, একত্রিত হব, ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব। এই পথে এবং আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ যেন তার শহীদ হিসেবে কবুল করেন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দান করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।